This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ আকাশে স্বর্গীয় দৃশ্য সুন্দরবনের আকাশে সূর্য বলয় মথুরাপুরের স্কুলের পড়ুয়াদের উচ্ছ্বাস মিনিট 10 ধরে আকাশে দেখা গেল সূর্য বলয় সূর্য বলয় কি শিক্ষকের কাছে শিখলো ছোট্ট ছোট্ট পড়ুয়ারা সিরাস মেঘে আলোর খেলা মেঘের মধ্যে বরফকণার আলোর প্রতিসরণ যার ফলস্বরূপ ঝকঝকে আকাশে স্বর্গীয় সূর্য বলয় দিন কয়েক ধরে টানা বৃষ্টিতে রাজৌরির নদীতে আচমকা জল বেড়ে গিয়ে বিপত্তি আটকে পড়ে এক কিশোর চলে রুদ্ধশ্বাস উদ্ধার কাজ আসে সেনার হেলিকপ্টার এসডিআরএফ টিম ছিল রাজৌরির পুলিশও স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগান নিরাপদে বাড়ি ফেরানো সম্ভব হয়েছে ওই কিশোরকে মাস কয়েকের ব্যবধানে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার চামড়াইলে ঢালাই কারখানায় বড়সড় আগুন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় দমকলের 2টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আচ্ছা জীবনে কত কিছু ভুয়ো দেখেছেন বলুন তো ভুয়ো উকিল ভুয়ো ডাক্তার এমনকি কিছুদিন আগে আমরা ভিন রাজ্যে একটা ভুয়ো আদালত দেখেছিলাম সেই ভুয়ো আদালত একটা এমন নির্দেশ দিয়েছিল রায় দিয়েছিল পুলিশ সেই রায় মেনে সেই নির্দেশ পালনও করেছে তারপর দেখা গেল গোটা কারবারটাই ভুয়োর ভিড়ে এবার দূতাবাস ঢুকে পড়লো হ্যাঁ সত্যি একটা ছোট্ট দেশের আদৌ সেটা দেশ বলা চলে কিনা আমরা জানি না খাস দিল্লির উপকণ্ঠে ভাবুন একটা ভুয়ো দেশের ভুয়ো দূতাবাস দেশটাকেও ভুয়োই বলতে হচ্ছে তার কারণ এই দেশের কোনো স্বীকৃতি আলাদা করে দেশ হিসেবে নেই তাদের মুদ্রা আছে যদিও খুলে বলি ঘটনাটা পশ্চিম আর্কটিকা যে দেশটার নাম আপনি নিশ্চয়ই শোনেননি অনেকেই হয়তো শোনেননি এই রকমই আমাদের ধারণা আমরাও যে অনেকে আগে থেকে জানতাম এমনটা নয় এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের একটা ক্ষুদ্র দেশ কোট আনকোট দেশ নিজস্ব পতাকা আছে নিজস্ব মুদ্রা আছে কিন্তু অন্যান্য দেশ তাকে দেশের স্বীকৃতি দেয়নি 2356 জন মতো নাগরিক রয়েছেন বলে দাবি করা হলেও তারা কেউই সেখানে থাকেন না অর্থাৎ নাগরিকরা থাকেন না আজব দেশ এই পশ্চিম আর্কটিকায় ভারতের দূতাবাসও নেই সেই ওয়েস্ট আর্কটিকার নামে এতদিন দূতাবাস চালাচ্ছিলেন একজন ভারতীয় তার নাম অবশ্যই তিনি জালিয়াত তার নাম হর্ষবর্ধন জৈন ভুয়ো পাসপোর্ট ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার এগুলো শুনেইছেন প্রথমেই বলছিলাম তা বলে জালিয়াতি করবেন বলে কেউ একটা আস্ত ভুয়ো দূতাবাস খুলতে পারে এই ধারণা আমাদের ছিল না আগে থেকে পুলিশ ভাবতে পেরেছিল কত বড় জালিয়াত হলে এবং কতটা দমদার লোক হলে নেগেটিভ অর্থে দমদার কেউ গাজিয়াবাদের মতো শহরে প্রাসাদোপম একটা বাড়ি ভাড়া নিয়ে একটা দূতাবাস খোলার ব্যাপারে ভাবতে পারে বলুন তো উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রশ্নটা হর্ষবর্ধনের গ্রেফতারি নিয়ে নয় এটা কোনো সাকসেস স্টোরি নয় এটা বরং একটা ব্যর্থতা স্টোরি পুলিশকে নিয়ে প্রশ্ন গোয়েন্দাদের নিয়ে প্রশ্ন গাজিয়াবাদের কবিনগরে এক জালিয়াত দূতাবাস চালাচ্ছে একটা আজব দেশের নাম করে এবং বাড়ির সামনে সার বিলাসবহুল বহু টাকা দামের গাড়ি সাজিয়ে রেখেছে প্রতিটি গাড়িতে কূটনৈতিক মানে ডিপ্লোম্যাটিক নাম্বার প্লেট কোত্থেকে জোগাড় করলো পুরোটাই ভুয়ো কারো এতদিন চোখে পড়লো না
গাড়িগুলো কি আজন্মকাল ধরে ওই পার্কিং লটে দাঁড়িয়েছিল যেখানে দাঁড়ানোর কথা, মানে যেখানে দাঁড়িয়েছিল? গাজিয়াবাদে গাড়িগুলো ঘুরেছে নিশ্চয়ই, রাজধানীর রাজপথে ঘুরে বেরিয়েছে একদম খুল্লা। পুলিশ কি তাহলে নাকে সর্ষের তেল দিয়ে এতদিন ঘুমোচ্ছিল? গোয়েন্দারা কোথায় ছিল? কোথায় কেন্দ্রীয় এজেন্সি? রাজধানীর অদূরে পুলিশ যদি নকল দূতাবাসের হদিশ এত দেরিতে পায়, তাহলে দেশের নিরাপত্তার জন্য এটা একটা থ্রেট। শ্রীমান হর্ষবর্ধনের পেছনে নিশ্চয়ই এই জালিয়াতের পেছনে কোনো পাকা মাথা থাকবে। যদি এটা দূতাবাস হিসাবে বলা হয় তাহলে আমি বলতে পারি যেটা একটা অসম্ভব ব্যাপার। সর্বোচ্চ প্রচুর উচ্চ ক্ষমতাশালী রাজনৈতিক লোকজনের এর মধ্যে ইনভলভমেন্ট সরাসরি না থাকলে এটা সম্ভব নয়। ফরেন অ্যাফেয়ার, ইউনিয়ন হোম মিনিস্ট্রি, আইবি এবং আমাদের বৈদেশিক এজেন্সি এই চারটের কোঅর্ডিনেশনের বিনা একটা দূতাবাসের একটা ইট দেখা যায়। সেখানে কি করে হয়ে গেল? এবং চারটে এজেন্সি অন্ধকারে রয়েছে এটা মানা যায়। কোথাও না কোথাও লোকাল পুলিশকে কোনো জায়গা থেকে বরাভয় দেওয়া হয়েছে এবং এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত বিপজ্জনক। সেখানে এই গাড়িগুলোর নাম্বার যদি ইউপির নাম্বার হয়, তার মানে এখানে একদম সরাসরি রাজনৈতিক যোগাযোগ রয়েছে এবং ভয়ঙ্কর করাপশন, কিন্তু কম্প্রোমাইজিং দ্য ন্যাশনাল সিকিউরিটি। আচ্ছা, পুলিশ ওখান থেকে মানে এসটিএফ কি পেয়েছে শুনে নিন। ভারতের বিদেশ মন্ত্রকের স্ট্যাম্প সহ জাল নথি পাওয়া গেছে। ছিল 12টা কূটনৈতিক পাসপোর্ট, বিভিন্ন দেশ এবং কোম্পানির 34টি রাবার স্ট্যাম্প, জাল প্যান কার্ড, নগদ ভারতীয় মুদ্রায় 44,70,000 টাকা। এছাড়াও প্রচুর বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে ওখানকার পুলিশ অর্থাৎ এসটিএফ। কোনো আন্তর্জাতিক চক্রের সঙ্গে হর্ষবর্ধনের নিশ্চয়ই যোগ থাকলেও থাকতে পারে। নামেই তালপুকুর, তাতে ঘটি ডোবে না। রাজ্যের হাঁড়ির হাল টানাটানির সংসারে পুলিশের পিসিআর ভ্যানের তেলও কি বাড়ন্ত? আজ ভোর রাতে শিলিগুড়িতে এটিএমে লুট হলো অনেক টাকা। 10 মিনিটের অপারেশন চালিয়েছিল ডাকাতরা। চোর বলবো না, ডাকাত বলবো, এরা বেশ বড় মাপের। লুট হয়েছে 20 লক্ষ টাকা। আর ডাকাত ধরতে ধাওয়া করলো পুলিশ, কিন্তু পুলিশ ধরতে পারলো না। কারণটা শুনবেন। চালকের দাবি, মানে পুলিশের গাড়ির চালকের দাবি, রাতে টহল দেওয়ার জন্য, পেট্রোলিংয়ের জন্য মোটে 6 লিটার তেল বরাদ্দ থাকে। পুলিশের গাড়ির হালও খুব খারাপ, নিম্নমানের, মানছেন চালক। কি কাণ্ড বলুন তো। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ডাকাত ধরতে ধাওয়া করলো পুলিশ, অথচ পুলিশের নাগাল ছাড়িয়ে পগার পাড় ডাকাত দল। কেন? পুলিশের গাড়ির চালক কি বলছেন একবার শুনুন, হাসি পেয়ে যাবে। তেলও ছিল 6 লিটার তেল দেয় নাকি গোটা রাতে? হ্যাঁ 6 লিটার। 6 লিটারে হয় গোটা রাত? মানে এই যে যেমন ধাওয়া করতে হবে, কতদূর যাবো, গাড়ি তেলই তো শেষ হয়ে যাবে। না 6 লিটারে হয় না, অ্যাকচুয়ালি হয় না। নিজের পকেট থেকে কিনতে অনেক কিছু খারাপ আছে, হালকা পাতলা ওগুলো নিজে ঠিক করি। প্ল্যাচ ইঞ্জিন, প্ল্যাচ প্লেট, ইঞ্জিন প্লেট এগুলো খারাপ না? ওগুলো কোনো রকম। সে একটা গান আছে না, চুহা আগে বিল্লি পিছে। এখানে চুহার এত দ্রুত গতি, বিল্লি ধাওয়া করেও লাভ নেই। শুনলেন, খোদ পুলিশের টহল গাড়ির যে এইরকম দুর্দশা আপনাদের আমরা দেখালাম। আরও গাড়ির তেল মেপে 6 লিটার মোট তেল রাতের জন্য বরাদ্দ। আচ্ছা, যদি 35 কিলোমিটার ধাওয়া করে ধরতে হয় বা তারও বেশি, কতদূর ডাকাত দলকে ধাওয়া করবে পুলিশ? এদিকে ডাকাত দল অনেক বেশি স্মার্ট। প্রশ্নটা কিন্তু এখানেই। শিলিগুড়িতে এটিএম লুট, আবার নজরে সেই হরিয়ানা গ্যাং। শিলিগুড়িতে সেই এসবিএম অরক্ষিত এটিএম, ইস্টার্ন বাইপাস লাগোয়া এটিএম, রাত 3:30টার সময় এখানেই সফল অপারেশন চালিয়ে 20 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতী দল। ভোর রাতে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লুটপাট। সেই সময় আগুন লেগে যায় এটিএমে, ছুটে আসে দমকল। ঠিক এইখানে এসে দাঁড়ায় কালিম্পংয়ের নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি। এই রাস্তাটি ইস্টার্ন বাইপাস, অত্যন্ত জনবহুল রাস্তা। চোরাই গাড়িতেই এসেছিল দুষ্কৃতীরা। 10 মিনিটে লুটপাট চালিয়ে ইস্টার্ন বাইপাস ধরে দুষ্কৃতীদের গাড়ি। খবর পেয়ে ধাওয়া করে পুলিশও। পুলিশের তাড়া খেয়ে প্রথমবার একজনকে ছেড়েই পালায় দলটি। সামনে চোরাই গাড়িতে দুষ্কৃতীরা, পিছনে পুলিশের মান্ধাতা আমলের গাড়ি। পুলিশের তদন্তকারীরা বলছেন, গতকাল রাতে যখন চেস করা হচ্ছিল সেই সময় পুলিশের পিসিআর ভ্যান এবং ওই দুষ্কৃতীদের গাড়ি, এই দুই গাড়ির মাঝখানে এসে পড়ে আরও একটি ইনোভা। সেই ইনোভা হঠাৎ করেই তার গতি স্লথ করে ফেলে, শুধুমাত্র ওই দুষ্কৃতীদের পালাতে সহযোগিতা করার জন্য। ততক্ষণে পুলিশের গাড়িকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে যায় দুষ্কৃতীরা।
পুলিশের চোখে ধুলো দিয়ে ফের এটিএমে ফেরে ছেড়ে যাওয়া সঙ্গীকে নিয়েই এবার গাড়ি ছোটায় দুষ্কৃতীরা। পিছু ধাওয়া করে পুলিশ, কিন্তু আবার ফেল। চোখে ধুলো দিয়ে মুহূর্তে পগার পার এটিএম লুটের গ্যাং। ধাওয়া করেও দুষ্কৃতীদের ধরতে পারল না পুলিশ। কেন? প্রতিদিন রাতের নিরাপত্তায় পুলিশের গাড়ির পরিকাঠামো কেমন? আর কালকে বোধহয় তেলও ছিল, 6 লিটার তেল দেয় নাকি গোটা রাতে? হ্যাঁ 6 লিটার। 6 লিটারে হয় গোটা রাত? মানে এই যে যেমন ধাওয়া করতে হবে, কতদূর যাবো, গাড়ি তেলই তো শেষ হয়ে যাবে। না 6 লিটারে হয় না, অ্যাকচুয়ালি হয় না। সেক্ষেত্রে অপরাধীকে চেস করতে গেলে ড্রাইভারদের মাথায় প্রথম আসে ঠিক কত দূর যেতে পারবো। এছাড়াও এই সরকারি গাড়িগুলো কার্যত বহু পুরনো, একাধিক যন্ত্রপাতি খারাপ, অনেক কিছু খারাপ আছে। হালকা পাতলা ওগুলো নিজে ঠিক করি। প্ল্যাচ ইঞ্জিন, প্ল্যাচ প্লেট, ইঞ্জিন প্লেট এগুলো খারাপ না, ওগুলো কোনো রকম। অথচ পুলিশের সরকারি উচ্চপদস্থ আমলাদের যারা শীর্ষ পদে আছেন, পুলিশের যে কর্তারা, তাদের গাড়িগুলো দেখুন, ঝা চকচকে স্করপিও গাড়ি, নীলবাতি লাগানো। এই অসংখ্য এই ধরনের অত্যাধুনিক গাড়িগুলো চড়ছেন পুলিশের শীর্ষ কর্তারা। অথচ নিরাপত্তা ব্যবস্থা দেয় যে থানা এবং ফাঁড়িগুলো, সেই থানা এবং ফাঁড়িগুলোর গাড়ি কার্যত ধুঁকছে। সাহেব ভ্যান প্রচুর চেষ্টা করেছে, সাহেব চেস করেছে, এখনো খোঁজা হচ্ছে। ঠিক আছে, এখনো খোঁজা হচ্ছে। কি মনে হচ্ছে ধরা যাবে? চেষ্টা চলছে, আশা করি ধরা যাবে। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলে সমাধান করতে পারবেন না, সব জায়গায় মারপিট হবে। দিলীপ ঘোষের পাড়া কোনটা? দিলীপ ঘোষ থাকেন এক জায়গায়, দিলীপ ঘোষ দাঁড়াতে গেছিলেন মেদিনীপুরে, সেখান থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে। উপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য। একের পর এক প্রোগ্রাম ফেল করছে, দিদি থেকে দুয়ার হয়ে পাড়ায় চলে আসলো। কার পাড়া কার সমাধান, কে কার সমাধান করবে? হাজার হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে তোমার দুর্নীতি করে। আরো কিছু ছোট ছোট ব্যবস্থা হবে পাড়ায় পাড়ায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য মানুষই সমস্যার সমাধান করে দেবে। ওনারা প্রশ্ন তুলে যাবেন, মানুষ পরিষেবাও পাবেন, তৃণমূল ভোটও পাবে, বিরোধীরা হেরেও যাবে, মিটে গেল। বিরোধীরা, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য বলছেন, বাংলায় পাড়ায় পাড়ায় বুথে বুথে সব থেকে বড় সমস্যা বা প্রবলেমটির নামই হলো তৃণমূল কংগ্রেস। এন তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক বিধানসভা ভোটের 9-10 মাস বাকি থাকতে, অর্থাৎ 26-এর আগে আমাদের পাড়া আমাদের সমাধান এই নামের প্রকল্প, মুশকিল আসান প্রকল্প চালু করলো। একেবারে মানে চালু করতে চলেছে, ঘোষণা হয়েছে পাড়ায় পৌঁছে যাবে নবান্ন। দেখুন, রাজ্যে এর আগে দুয়ারে সরকার হয়েছে, তার শিবির হয়েছে বহুদিন ধরে, 2020 সালে শুরু হয়েছিল। তারপর দিদির দুধ, সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো, এই ধরনের প্রোগ্রাম হয়েছে, প্রকল্প হয়েছে, কিছু ভালো কিছু মন্দ মিশ্র অভিজ্ঞতা। 26-এর ভোটের আগে এবার আমাদের পাড়া আমাদের সমাধান, 80,000 বুথে মানুষের জন্য পরিষেবা, প্রশাসনিক পরিষেবা প্রদান হলেও এই প্রকল্পের অন্য তাৎপর্য কিন্তু রয়েছে। 2026 সালের বিধানসভার কথা মাথায় রেখে বুথ ধরে ধরে 3টে করে বুথ ধরে ছোট ছোট সমস্যা শুনতে চাইছে সরকার, আর স্পটেই প্রবলেম সলিউশন এমন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। মোদ্দা কথা হলো মানুষের মন বোঝার চেষ্টা। সুকান্ত বলে আমার একটা প্রোগ্রাম চলতো আমার নিজের লোকসভাতে, এমনকি কয়েকটি আমি বাইরের লোকসভা যেখানে আমাদের এমপি নেই সেখানেও করেছিলাম, আমি 2-1টি প্রোগ্রাম শ্রীরামপুরের করেছিলাম। তো স্বাভাবিকভাবে সেখান থেকে তারা অনুপ্রাণিত হয়েছে কিনা জানা নেই, হলে পরে ভালো কথা। উপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের দরজায় পৌঁছে যাবে। আসলে পাড়ায় সমাধান মানে হচ্ছে পাড়ায় তোলাবাজদের দাপটটাকে রিএস্টাবলিশ করো। তৃণমূল এবার বিচারক হবে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে তৃণমূল তার বিচার ব্যবস্থা বসাবে। চ্যাঙ্গারু কোর্টের জন্ম হবে, আমি বিচার করে দিলাম, তুমি থাকো, তুমি যাও, তুমি ঘর ছাড়ো, তুমি ভাড়াটিয়া হটো। বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা, এই প্রজেক্ট
আবার পাড়ায় 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 বাড়ি বাড়ি মানুষকে স্পর্শ করবে, খুশি করবে। বিরোধীদের বাড়ির লোকেরাও তো সাড়া দেবেন এসবে, সেইখান থেকেই তাদের এই প্যানিক রিয়াকশনের নেগেটিভ কমেন্ট। আরে আমরা রাজনৈতিকভাবে চাপে পড়বো কেন? আমরা তো এই বলছি আমাদের কর্মীদের, এই গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান, যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান। ওই 10 লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন না, আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্যের কথাটা শুনলেন। গত নির্বাচনেও তৃণমূলের জয়ের অন্যতম হাতিয়ার ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এটা হচ্ছে সব থেকে বড় ফ্ল্যাগশিপ প্রজেক্ট মমতার, এর থেকে বড় প্রকল্প নেই। বিজেপিকেও বারবার বলতে হচ্ছে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব আমরা, মাসে 3000 টাকা করে দেওয়া হবে। বিরোধীদের পালের হাওয়া কাটতেই কি এবার আমাদের পাড়া আমাদের সমাধান? একই সঙ্গে একটা কোথাও জনতার পালস বুঝে নিতে চাইছে মমতার সরকার। পাড়ায় পাড়ায় গেলে তো বোঝা যাবে যে চাহিদাটা ঠিক কেমন। ঠিক যেমন দিদিকে বলো ছিল, তা তো ফল দিয়েছিল। প্রতি ক্যাম্পের জন্য 10 লাখ টাকা করে বরাদ্দ করা হচ্ছে, খরচ মোট 8000 কোটি টাকা। এর উদ্দেশ্য হচ্ছে 8000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ পার বুথে 10 লক্ষ টাকা করে তৃণমূল কংগ্রেস খরচ করবে, যদি আমরা সহজ ম্যাথামেটিক্যাল হিসেব করি। প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে। এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। 10 লক্ষ টাকা করে পার বুথে করার ক্ষমতা কি তৃণমূল কংগ্রেসের আছে বা তৃণমূল কংগ্রেসের সরকারের আছে? এই টাকা হারামের টাকা আসবে, এই টাকায় ভোট হয়, ওই টাকায় ভোট হয় না। কারণ দিয়ে যদি দিয়ে দিতে হয় 10,000 কোটি টাকা, তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যে সমস্ত পরিকল্পনা আছে সবুজ সাথী হ্যান ত্যান, সেখানে টাকা শর্টেজ হবে। 10 লাখ 12 লাখ লোক হয়তো এফডিএটা পাবো না, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হবে। আমাদের কাছে ওইটাই কাম্য। হঠাৎ 8000 কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়দানে। আমরা তো বলছি, আমাদের কর্মীদের বলছি যে প্রত্যেককে পাঠান ওই ক্যাম্পে, প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে গিয়ে তাদের যা অভাব অভিযোগ আছে জানান। সপ্তাহে 3 দিন 4 দিন হলেও মাছ মাংস খেতে পারি, আমি খেতে পারি, বা আমার থেকে একটু কম মাইনে পাই যারা, তারাও খেতে পারে। কিন্তু যে মানুষটা মাসে 1 দিন মাংসের জন্য পাগলের মতো ছটফট করে পায় না, তার হাতে পয়সা দেওয়াটা আগে প্রয়োজন বলে আমি মনে করি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন সেটা একজন সত্যিকারের দেশনায়কের কাজ করছেন। ব্রেকিং নিউজ, আল কায়দা জঙ্গি সন্দেহে 4 জনকে গ্রেফতার করল গুজরাতের ATS মানে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। উত্তরপ্রদেশ, দিল্লি এবং গুজরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই 4 জনকে। ধৃতরা জাল টাকার ব্যবসার সঙ্গেও যুক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বড় ব্রেকিং নিউজ। এবার আকাশে বড় বিমান দুর্ঘটনা এড়ানো গেল আবার সেই আহমেদাবাদ থেকে দিউ যাওয়ার পথে বিমানে বিপত্তি। বিমান টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিপদ সংকেত বা মেডে কল পাঠাতে হলো পাইলটকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে। ইন্ডিগোর ওই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। রানওয়ে ছাড়তেই পাইলট বিপদের গন্ধ পান, দ্রুত বিপদ সংকেত পাঠান পাইলট। ইঞ্জিনে আগুন নিয়েই বিমানটিকে নিরাপদে রানওয়েতে ফেরাতে পেরেছেন পাইলট। অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গিয়েছে, যাত্রীরা সকলে সুরক্ষিত। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।